হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স স্কুল। আজকে আবার একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব, কারচপস ল এবং সেলস। এই পুরো ভিডিওটার মধ্যে তোমরা পেয়ে যাবে কিন্তু কারচপ ল এবং সেল সংক্রান্ত যাবতীয় কনসেপ্ট এবং কী কী প্রবলেম আমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে সেগুলো নিয়ে আলোচনা করব। আফটার দি এন্ড অফ দি সেশন কিছু কোয়েশ্চেন্স আমি তোমাদের দেবো, সেগুলো তোমরা সলভ যদি করো তাহলে এই টপিকটা নিয়ে তোমাদের আশা করি আর কোনো সমস্যা হবে না। যাই শুরু করছি আজকের আমাদের সেশন। আচ্ছা, কারচপসের দুটো রুল আছে, একটা হচ্ছে ফার্স্ট ল, একটা হচ্ছে সেকেন্ড ল। ফার্স্ট লকে বলা হয়ে থাকে জাংশন রুল। জাংশন রুলটা কি, যেটা ফার্স্ট ল হিসেবে বলা হয়েছে, তাহলে কি বলছে, ইট স্টেটস দ্যাট অ্যাট এনি জাংশন অফ দি সার্কিট, যে কোনো একটা জাংশন মানে যেখানে কয়েকটা পয়েন্ট একই সঙ্গে আছে, মানে একটা পয়েন্ট থেকে কতগুলো যদি তার বেরিয়ে আসছে, তাহলে ওই পয়েন্টটাকে বলবো আমরা জাংশন। তাহলে ওই জাংশনে দি সাম অফ ইনকামিং কারেন্টস ইজ ইকুয়াল টু সাম অফ আউটগোয়িং কারেন্ট। যে এখানে এইটা হচ্ছে একটা জাংশন পয়েন্ট, এই জাংশন পয়েন্টের দিকে I1 আর I2 দেখো টুয়ার্ডস, আর I3 I4 আর I5 হচ্ছে আউট অফ দি জাংশন। তাহলে এই দুটো অ্যাড করলে সামেশন অফ I1 প্লাস I2 দ্যাট মাস্ট বি ইকুয়াল টু I3 প্লাস I4 প্লাস I5। সিম্পল একটা প্রবলেম। তাহলে এখান থেকে I1 প্লাস I2 করে সমস্তগুলো যদি লেফট সাইডে নিয়ে চলে আসে, ডান দিকটা ইকুয়াল টু 0 হয়ে যায়। তাহলে এখান থেকে I1 প্লাস I2 মাইনাস I3 মাইনাস I4 মাইনাস I5 ইকুয়াল টু 0 হয়ে গেল। একটা কনসেপ্ট এখানে আছে, যে কারেন্টগুলো টুয়ার্ডস দি জাংশন হয় তাদেরকে আমরা পজিটিভ বলি, আর যে কারেন্টগুলো অ্যাওয়ে হয়ে যায় মানে ওই পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছে যে কারেন্টগুলো, সেগুলোকে নেগেটিভ বলা হয়। তাহলে আমরা কি বলতে পারি না যে অ্যাকচুয়ালি এই জাংশনের মধ্যে যতগুলো কারেন্ট আসছে বা যাচ্ছে তাদেরকে সাম করলে আলটিমেটলি 0 হয়ে যাবে। মানে এইগুলো তো মাইনাস সাইন থাকা মানে হচ্ছে আমরা এইভাবে ভাবতেই পারি, প্লাস অফ মাইনাস I3 প্লাস অফ মাইনাস I4 প্লাস অফ মাইনাস I5 দ্যাট ইজ ইকুয়াল টু 0 আসছে। তাহলে মাইনাস সামেশন সমস্তগুলো কিন্তু প্লাস করেছি, কিন্তু মাইনাস সাইন I3 I4 I5 এর আগে আছে, তার মানে এগুলো অ্যাওয়ে হয়ে যাচ্ছে। তাহলে সমস্তগুলোই কিন্তু অ্যাড করেছি, কিন্তু নেগেটিভ সাইন ইমপ্লাইজ দ্যাট ওই কারেন্টগুলো অ্যাওয়ে। অর্থাৎ কোনো ক্যালকুলেশন করতে গেলে আমরা যদি কোনো কারেন্টকে নেগেটিভ পাই, তাহলে আমরা কিন্তু ধরে নিতে পারি অ্যাকচুয়ালি ওই কারেন্টটা হচ্ছে আমরা যেদিকে ডিরেকশনটা নিয়েছিলাম তার উল্টো দিকে হবে। ওকে, তাহলে এখান থেকে তাহলে দেখো প্রত্যেকটাই যেহেতু অ্যাডিশন ইকুয়াল টু 0 হয়ে গেল, তাহলে দিস রুল ক্যান বি স্টেট অ্যাজ দি সাম অফ কারেন্টস মিটিং অ্যাট দি জাংশন ইজ 0। এই জাংশনে যতগুলো কারেন্ট আসবে বা যাবে তাদেরকে সামেশন করলে আমরা ইকুয়াল টু 0 পেয়ে যাব। এখান থেকে তাহলে সামেশন ওভার IN ইকুয়াল টু 0, যেখানে n এর লিমিটটা 1 থেকে n পর্যন্ত যতগুলো থাকবে, তো সামেশন ইকুয়াল টু I, আবার I ইকুয়াল টু কি হয়, dq বাই dt, টোটাল রেট অফ চেঞ্জ অফ চার্জ, তারপর দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে dq dt ইকুয়াল টু এখান থেকে যদি আমরা বলি, তাহলে dq বাই dt টোটাল চার্জ যেটা হচ্ছে ওই জাংশনটার মধ্যে আসছে তাদেরকে সাম ইকুয়াল টু 0 হবে। তাহলে ওই জাংশনটার মধ্যে যতগুলো চার্জ আসবে সেই চার্জগুলোর কনস্ট্যান্ট আসবে। টোটাল ইনকামিং অ্যান্ড আউটগোয়িং চার্জের সামেশনটা ইকুয়াল টু হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, কিউ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে কিউ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারি হচ্ছে চার্জ এখানে কনজার্ভ করলো, তো এটা কনজারভেশন অফ চার্জ ল হিসাবেও কিন্তু পরিচিত। তাহলে কারচপসের ফার্স্ট ল, যেটা কিনা আমাদের জাংশন রুল, কেন একটা জাংশনের জন্য আমাদের আসে দেখো, তাহলে জাংশনের মধ্যে যতগুলো কারেন্ট আসবে তাদের সামেশন ইকুয়াল টু যতগুলো কারেন্ট যাবে তাদের সামেশনের সঙ্গে ইকুয়াল। আবার আমরা কনসেপ্ট বললাম যতগুলো ইনওয়ার্ড মানে যতগুলো কারেন্ট জাংশনের দিকে যায় তারা হচ্ছে পজিটিভ, আর যতগুলো বেরিয়ে যায় তারা নেগেটিভ। তাহলে আমরা যদি এইভাবে ব্যাপারটাকে ভাবি, তাহলে আলটিমেটলি দেখা গেল সামেশন ওভার I ইজ ইকুয়াল টু 0, এবং সামেশন I মানে dq dt ইকুয়াল টু 0, সো q ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার মানে কনজারভেশন অফ চার্জ ল। ফার্স্ট লকে এটাও বলা হয়। এবার এর ওপর ছোট ছোট কিছু প্রবলেম আমরা প্রথমে করে নিয়ে তারপর আমরা জিভেন্সের দিকে যাব। ওকে, একটা ভেরি সিম্পল প্রবলেম, যেটা তোমরা দেখেই ভাবে তোমরা সলভ করে ফেলেছো। তাহলে অ্যান্সার কত হবে মনে মনে করে নিও, খালি মিলিয়ে নিচ্ছি যে এটা হচ্ছে এই পয়েন্টের দিকে জাংশনের দিকে যাচ্ছে একটা 10 অ্যাম্পিয়ার কারেন্ট, আর এখান থেকে অ্যাওয়ে হচ্ছে 3 অ্যাম্পিয়ার। তাহলে এটা কত আমাদের বের করতে বলা হয়েছে।
তাহলে এটা যদি আমরা বলে দিই হচ্ছে আমাদের আই, তাহলে অবভিয়াসলি কারশফস ল কি বলছে, ইনকামিং কারেন্ট হচ্ছে 10, দ্যাট ইজ ইকুয়াল টু সরি দ্যাট উইল বি ইকুয়াল টু, এদিকে হচ্ছে আউটগোয়িং 3, তার সঙ্গে আই অ্যাড করে দেবো। তাহলে এখান থেকে আমরা সহজেই পাচ্ছি আই ইজ ইকুয়াল টু 10 মাইনাস 3 7। এই প্রবলেমটাই একটা মডিফিকেশন নিয়ে চলে আসি। সাপোজ এখানকার আমাদের প্রবলেমটার মধ্যে এখানে বলে দেওয়া আছে এইটা এটা 2 ওহম, দিস ইজ 3 ওহম, এটা হচ্ছে বলছে 4 ওহম, যদি এরকম কিছু বলা হয়। তারপর নেক্সট আমাদের কোশ্চেন বলা হয়েছে যে এই পয়েন্টটার পোটেনশিয়াল যে মডিফিকেশনটা কীরকম, তাই এটা এই পয়েন্টের পোটেনশিয়ালটা বলে দেওয়া আছে 30 ভোল্ট। তাহলে ফাইন্ড পোটেনশিয়াল অ্যাট দি পয়েন্ট পি কিউ অ্যান্ড আর। এরকম যদি বলা হয়, কারেন্ট আমরা পেয়ে গেছি 7 অ্যাম্পিয়ার এবং ওহমস ল আমাদের জানা আছে। তাহলে এই দুটোকে সাহায্য নিয়ে দেখো কিভাবে করা যেতে পারে। এটা 30, এটা পেতে হবে হচ্ছে বি পয়েন্টের পোটেনশিয়ালটা মনে করা যায় ভিপি। তাহলে আমাদের 10 ইন্টু 2, এটা হচ্ছে পোটেনশিয়াল ড্রপটা পড়বে। তাহলে এখান থেকে আসছে 30 মাইনাস ভিপি ডিভাইডেড বাই পোটেনশিয়াল ড্রপ ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু 10। তাহলে এখান থেকে 30 মাইনাস ভিপি, 10 কোথা থেকে পেলাম, কারেন্ট, এটা পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, দিস ইজ ইকুয়াল টু কারেন্ট হয় ওহমস ল, দিস ইজ ইকুয়াল টু 20। তাহলে এখান থেকে ভিপি ইজ ইকুয়াল টু পাওয়া গেল হচ্ছে তোমার 10 ভোল্ট ফার্স্ট। এবার এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে পি পয়েন্ট ভিপি ইকুয়াল টু পেয়ে গেলাম 10 ভোল্ট। কিউ পয়েন্টের পোটেনশিয়াল বের করতে বলেছে এবং আর পয়েন্টের পোটেনশিয়াল বের করতে বলেছে। তাহলে একই রকমভাবে এইটুকু অংশের জন্য পোটেনশিয়ালটা কেমন পাওয়া যাচ্ছে, ডিফারেন্স ভিপি মাইনাস ভিআর divided by 4, this is equal to 3, potential difference divided by resistance, this is equal to current। এবার এখান থেকে পেয়ে গেছি VP equal to 10 minus VR, this is equal to 3 into 12, और এখান থেকে VR is equal to পাওয়া যাচ্ছে হচ্ছে minus 2 ভোল্ট। VQ সিমিলারলি তোমরা নিজেরা প্র্যাকটিস করে নাও, একটুখানি দেখে নাও। তাহলে VP minus VQ divided by now resistance 3, this is equal to আসছে 7 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, আমরা এখান থেকে লিখেছিলাম। তাহলে VP equal to 10 minus VQ, this is equal to 21, और এখান থেকে VQ equal to পেয়ে গেলাম কত, minus 11 ভোল্ট। সিম্পল কারশফস ল একটা প্রবলেম। এবার এই আইডিয়ার উপর বেস করে, বিশেষ করে সেকেন্ডের যে আমরা প্রবলেমটাকে একটু মডিফাই করার পর যেটা পেলাম, তার উপর বেস করে প্রিভিয়াস ইয়ারে কিছু কোয়েশ্চেন এসেছে, দেখা যাক। আচ্ছা, জিমেন্সে এরকম একটা প্রবলেম এসছে যেখানে এ বি সি তিনটে পয়েন্টের পোটেনশিয়াল গিভেন, তিনটে রেজিস্ট্যান্স তো গিভেন দিয়ে দেওয়া আছে। এবার বলছে 20 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে। তাহলে অবভিয়াসলি যেহেতু এ পয়েন্টের পোটেনশিয়ালটা সবচেয়ে বেশি 30 ভোল্ট, তাহলে দিস ইজ 30 ভোল্ট। বি পয়েন্টের পোটেনশিয়াল বলে দেওয়া আছে 12 ভোল্ট এবং এটা আছে 2 ভোল্ট। তাহলে এই পয়েন্টের পোটেনশিয়ালটা আমরা যদি ভি ধরে নিই, তাহলে 30 মাইনাস ভি, মানে 30 হচ্ছে সবচেয়ে বেশি এবং কারেন্ট দুটো দেখো এই পয়েন্ট থেকে এটাও এদিকে গেছে, এটাও এদিকে গেছে। তার মানে এই পয়েন্ট থেকে, এই জাংশন থেকে দুটো যদি অ্যাওয়ে হয়, অবভিয়াসলি এটা তার মানে ইনকামিং কারেন্ট হবে, দিস ইজ ইকুয়াল টু আই। এটাকে যদি I1 বলা হয় এবং এটাকে যদি আমরা I2 বলি এবং এটাকে যদি আমরা I3 বলি, তাহলে অবভিয়াসলি আমরা এখান থেকে পাচ্ছি I1 ইজ ইকুয়াল টু কারশফস কারেন্ট ল থেকে I1 ইজ ইকুয়াল টু I2 প্লাস I3। I1 একটু আগে আমরা বললাম কিভাবে করতে হয়, যে দুটো পয়েন্ট সেই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত, তাকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করে দিলেই কারেন্ট পাওয়া যাবে, ওহমস ল। তাহলে এই দুটো পয়েন্ট নিয়ে হলো, এদিকে 30 ভোল্ট, এদিকে হচ্ছে ভি, মাঝে রেজিস্ট্যান্স কত 10, পোটেনশিয়াল ডিফারেন্স 30 মাইনাস ভি। 30 কেন আগে বলছি, কারণ কারেন্ট সবসময় হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ারের দিকে যায়, তাই কারেন্ট ডিরেকশনটা যেহেতু এদিকে, তাই 30 শুড বি হায়ার পোটেনশিয়াল, ভি হচ্ছে লোয়ার পোটেনশিয়াল। তাহলে পোটেনশিয়াল হয়ে গেল, তাহলে ডিফারেন্সটা 30 মাইনাস ভি, তাকে 10 দিয়ে ডিভাইড করে দেওয়া হলো, তাহলে কারেন্ট পেয়ে যাবে। একই রকম I2 হচ্ছে কোন দিকে আছে, যেটা আমরা বের করতে বলা হয়েছে, এটাই হচ্ছে আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে এটা কত হবে, ভি, কারেন্ট ডিরেকশনটা এখান থেকে স্টার্ট হয়ে এদিকে গেছে, তাহলে ভি হায়ার পোটেনশিয়ালে আছে, ভি মাইনাস ভিবি দ্যাট ইজ 12 ডিভাইডেড বাই 20 প্লাস ভি মাইনাস 2 ডিভাইডেড বাই 30। এখান থেকে শূন্যগুলোকে ক্যান্সেল করে দেওয়া যেতে পারে, ক্যান্সেল করে দিয়ে
খুব সহজ কি করে তাড়াতাড়ি করতে হয়, 2 আর 3 যে দুটো এখানে আছে, এখানে তো 1 আছে, চিন্তা করার কিছু নেই। 2 আর 3 এলসিএম কত, 6, 6 দিয়ে সবকে মাল্টিপ্লাই করে দেওয়া হোক। তা 6 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে চলে আসছে 180, 6 দিয়ে মাল্টিপ্লাই করলে 6v, 6 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 আসছে, 2 যেহেতু আছে 6 দিয়ে মাল্টিপ্লাই করেছি তাহলে এখানে 3v মাইনাস 36 প্লাস এখান থেকে আসবে বলতে 6 আছে, 6 দিয়ে মাল্টিপ্লাই করছি তাহলে 2v মাইনাস 4। তাহলে এবার ভিগুলোকে একদিকে নিয়ে চলে গেলে 6v যদি ওইদিকে চলে যায় তাহলে 6 3 2, তাহলে 6v প্লাস 3v প্লাস 2v, দিস ইজ ইকুয়াল টু আসছে 180 প্লাস 36 প্লাস 4। তো এখান থেকে চলে আসছে 6 3 9, এখান থেকে v ইকুয়াল টু 20। এবার i2 পেতে হবে, i2 মানে হচ্ছে v মাইনাস 12 ডিভাইডেড বাই 20। তো ক্যালকুলেশন করলে আমাদের i2 ইকুয়াল টু 0.4 অ্যাম্পিয়ার আসছে। সো 0.4 অ্যাম্পিয়ার ইজ দি অ্যান্সার। আচ্ছা, এই লুপটা কমপ্লিটলি ডিসক্রাইব করে একটা ক্লোজড মেস বা ক্লোজ লুপ বরাবর যদি আমরা একটা লুপ বরাবর আমরা হাঁটি বা লুপ বরাবর যদি আমরা একটা আচ্ছা, নেক্সট হচ্ছে কারচফের সেকেন্ড ল, যেটাকে কারচফ ভোল্টেজ ল বলা হয়। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কমপ্লিটলি একটা লুপের মতো করে কোনো একটা সার্কিটের যদি লুপ থাকে, এই লুপের মধ্যে কোনো ব্রাঞ্চে কতটা কারেন্ট যাচ্ছে, কি পোটেনশিয়াল ডিফারেন্সেস হবে সেটা নিয়ে একটা রুল। একটু দেখা যায়, সেটা হচ্ছে ইট স্টেটস দ্যাট স্টার্টিং ফ্রম এনি পয়েন্ট অফ দি সার্কিট, if one returns to the same point after traveling along a closed loop, the algebraic sum of the potential differences across each branch of the path must be 0. একটা ক্লোজড পাথের মধ্যে যে কোনো পয়েন্ট থেকে আমরা স্টার্ট করতে পারি, যে কোনো পয়েন্ট থেকে স্টার্ট করে আবার যদি সে একই পয়েন্টে ফিরে আসি, তাহলে যেহেতু একটা এখানে ভোল্টেজের জন্য একটা ইলেকট্রিক ফিল্ডস থাকবে, তা ইলেকট্রিক ফিল্ডের একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে দিয়ে গেলে পোটেনশিয়াল ডিফারেন্স মে রাইজ অর মে লুজ, মানে ডিক্রিজও করতে পারে ইনক্রিজও করতে পারে। তাহলে এই যে ডিফারেন্ট পোটেনশিয়াল ড্রপসগুলো সেগুলোকে যদি অ্যাড করে দেওয়া হয় তাহলে দ্যাট মাস্ট বি ইকুয়াল টু 0 হবে। এই হচ্ছে এর সারমর্ম কথা। এবার কোন পয়েন্ট থেকে কখন পোটেনশিয়াল ডিফারেন্স রাইজ করবে, কখন পোটেনশিয়াল ডিফারেন্স গেইন করবে, সেটা আমরা জানার জন্য কিছু আমাদের মেথড আছে, কিছু হচ্ছে সাইন কনভেনশন আছে। তো সাইন কনভেনশনটা কি আমি একটু লিখি, তাহলে সাইন কনভেনশন প্রথম যে সাইন কনভেনশনটা, তাহলে আমরা যেটা দেখতে পেলাম যে সামেশন ওভার পোটেনশিয়াল ড্রপস অ্যালং এ ক্লোজ লুপ মাস্ট বি ইকুয়াল টু 0। ব্রাঞ্চ কোনগুলো, ডিফারেন্ট ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, এখানে তার মানে আমি যে ছবিতে এঁকেছি 4টে ব্রাঞ্চ আছে। আমি এখানে অ্যাজিউম করেছি মোস্ট অফ দি কেসেস এটা হয় না, কিন্তু 4টে ব্রাঞ্চের মধ্যে দিয়ে আমি 4 রকম কারেন্ট আমি লিখে রেখেছি। তো কি হবে, যদি কোনো রেজিস্ট্যান্স আমরা মেজ বরাবর ট্রাভেল করার সময়, আমি মনে করব ব্যাপারটা এটা একটা ক্লোজ পাথটা হচ্ছে অ্যাজ ইফ একটা পার্কের রাস্তা, সেই রাস্তা বরাবর আমি মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করেছি, একদম যেখান থেকে স্টার্ট করেছি আবার সেই জায়গায় ফিরে আসবো, এবং যেদিকে যাচ্ছি সেটাই হচ্ছে আমাদের লুপের ডিরেকশন আমরা কনসিডার করছি। এবার এই যদি আমাদের রেজিস্ট্যান্স আর হয় এবং আমার হাঁটা যদি এখানে লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে হয়, এটা হচ্ছে লুপের ডিরেকশন বা মেসে আমি যে কনভেনশনটা নিয়েছি এই হচ্ছে আমাদের মেসের ডিরেকশন লুপের। সেটা কারেন্ট যদি সেই দিকেই হয়, মানে যেদিকে লুপের ডিরেকশন কারেন্ট যদি সেদিকেই হয় তাহলেই বা কী হবে, বা উল্টো দিকে যদি হয় তাহলে কী হবে। কারেন্ট যেদিকে যায় অবভিয়াসলি সেদিকে প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্ট যায়, তাহলে এই দিকটা হচ্ছে প্লাস, এদিকে মাইনাস, কিন্তু কারেন্ট যাচ্ছে এইদিকে, এইটার জন্য মানে লুপের ডিরেকশনের জন্য নয়, কারেন্ট যাচ্ছে এদিকে, তাহলে এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল দিকে। তাহলে এখানে আমরা পোটেনশিয়াল ড্রপটাকে বলবো ভি, যদি রিপ্রেজেন্ট করি তাহলে ভি ইজ ইকুয়াল টু, এখানে পোটেনশিয়াল ড্রপটা হবে মাইনাস আইআর, কেন ড্রপ হচ্ছে, আমরা প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছি, কিন্তু একই ডিরেকশন অফ কারেন্টের জন্য কারেন্টের ডিরেকশনটা আমরা একই দিকে রাখলাম, কারেন্ট এদিকে যাচ্ছে, তারপরে এটা প্লাস এটা মাইনাস, কিন্তু এবার লুপটা বলছি মনে করে এইভাবে, মানে আমি হাঁটছি অ্যাজ এ উল্টো দিকে, যেদিকে কারেন্ট যাচ্ছে তার উল্টো দিকে, তাহলে ভি উইল বি ইকুয়াল টু প্লাস আইআর, কেন আমরা মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছি। তার মানে অ্যালং আমরা যদি কোনো রেজিস্ট্যান্সকে পাই হাঁটার সময়, তাহলে আমাদের কারেন্টের ডিরেকশন আর আমাদের হাঁটার ডিরেকশনটা যদি একই দিকে হয় তাহলে পোটেনশিয়াল ড্রপটা মাইনাস আইআর হবে রেজিস্ট্যান্সের জন্য। আর যেদিকে আমরা হাঁটছি মানে আমাদের লুপের ডিরেকশনটা যেদিকে, কারেন্ট যদি তার উল্টো দিকে পাওয়া যায় ওই ব্রাঞ্চে, তাহলে পোটেনশিয়াল ড্রপটা রেজিস্ট্যান্সের জন্য প্লাস আইআর পাওয়া যাবে। ঠিক আছে, নেক্সট 3 নম্বর, যদি কোনো পোটেনশিয়াল লুপ বরাবর যাওয়ার সময় এরকম ব্যাটারি পাওয়া গেল,
আমরা লুপ বরাবর হাঁটছি এদিকে, কারেন্ট কোন দিকে এখানে ম্যাটার করে না, লুপের ডিরেকশনটা কোন দিকে সেটা আমরা কোন দিকে হাঁটছি সেটা ডিপেন্ড করে। তাহলে এখানে পোটেনশিয়াল ডিফারেন্স এটা মানে ধরো V1 আছে, তাহলে আবার এদিকে হচ্ছে হায়ার পোটেনশিয়াল, এদিকে হচ্ছে লোয়ার পোটেনশিয়াল, মানে হাঁটছি হচ্ছে হায়ার থেকে লোয়ারের দিকে। তাহলে এখানে V উইল বি ইকুয়াল টু অ্যাকচুয়ালি হচ্ছে -V1, পোটেনশিয়াল ড্রপ ইজ ইকুয়াল টু -V1 হবে। আর ফাইনালি যদি এরকম 4 নম্বর যদি এরকম কেসটা হয় যে মাইনাস এদিকে প্লাস এদিকে আমরা হাঁটছি হচ্ছে এদিক বরাবর, তাহলে এটা হচ্ছে মাইনাস, এদিকে হচ্ছে প্লাস, আমাদের লুপের ডিরেকশনটা হচ্ছে এই দিকে, মানে লোয়ার থেকে হায়ারের দিকে আবার হাঁটছি, তাহলে পোটেনশিয়াল ড্রপ উইল বি ইকুয়াল টু হচ্ছে +V2। ফিরে আসবো তাহলে এইটার জন্য। এটা আশা করা যে বোঝা যাচ্ছে, দরকার পড়লে ভিডিওটাকে পজ করে একবার তোমরা পুরোটা দেখে নাও, তারপর আমি এইটা বরাবর কি আসবে আমরা আসবো। আমি স্টেটমেন্টটাকে মুছে দিলাম, এই নিচের অংশটা থাক। এই বরাবর এবার লুপটা ডিরেকশনটা আমি কোন দিকে হাঁটবো আমি ঠিক করে নিলাম, আমি মনে করো ক্লকওয়াইজ, কেউ অ্যান্টি ক্লকওয়াইজও বলতে পারে, এতে করে প্রবলেমের কোনো চেঞ্জ হবে না। আমি এখানে ধরেছিলাম 4টে যে ব্রাঞ্চ আছে, 4টে ব্রাঞ্চ 4 রকম কারেন্ট আছে। তাহলে ফার্স্ট আমি এখান থেকে স্টার্ট করছি নাম দিয়ে, এটা এ, এটা বি, এখানে সি, এটা ডি। তাহলে আমাদের লুপের নাম একটু লিখতে হবে, পরীক্ষার সময় করার সময় এ থেকে স্টার্ট করেছি, তুমি অন্য কোনো পয়েন্ট থেকেও স্টার্ট করতে পারতে। তাহলে এ বি সি ডি আবার এ কে ফিরিয়ে দিতে হবে, কারণ ক্লোজ লুপ, তাই জন্য এ থেকে স্টার্ট করে আবার এতে ফিরিয়ে দিলাম। তাহলে প্রথমে আমি এ থেকে স্টার্ট করেছি, এ থেকে পরে আছে কত, এ থেকে বি এর দিকে, মানে লুপ যাচ্ছে এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে, লুপিং এর ডিরেকশনটা যেদিকে এ থেকে বি এর দিকে যাচ্ছিও যেদিকে, কারেন্টও সেই একই দিকে আছে। তাহলে এটা যদি রেজিস্ট্যান্সটা যদি R1 হয় তাহলে বলবো কত, এই লজিক অনুযায়ী এটা -I1 × R1। বা অ্যানাদার অ্যাপ্রোচ, কারেন্ট যাচ্ছে এদিকে, তাহলে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, একই রকম ভাবে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, রেজিস্ট্যান্সের জন্য এরকম লিখেও নেওয়া যেতে পারে। তাহলে এখান থেকে এই বরাবর যাচ্ছে, তাহলে প্লাস থেকে মাইনাস দিকে যাচ্ছি, তাই -I1 R1, I1 কারেন্ট, রেজিস্ট্যান্সটা হচ্ছে R1। নেক্সট লুপ যাচ্ছে বি থেকে সি এর দিকে, এবং পোটেনশিয়ালটা পেলাম কোন দিকে, মাইনাস থেকে প্লাসের দিকে। এটাকে যদি V1 বলে দেওয়া, এটা যদি V2 বলে দিই, তাহলে এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস, তাহলে মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে। বি থেকে সি, লুপের ডিরেকশনটা খেয়াল করো, লুপ ক্লকওয়াইজ, তাহলে এ থেকে বি, তারপর বি থেকে সি, তারপর সি থেকে ডি, তারপর ডি থেকে এ থেকে বি এর জন্য পেয়ে গেলাম, বি থেকে সি যাচ্ছি, তাহলে লুপের ডিরেকশনটা হচ্ছে বি থেকে সি এর দিকে, তাহলে মাইনাস থেকে প্লাসের দিকে, তাহলে এটা হয়ে গেল কত, +V1। তারপর সি থেকে ডি এর দিকে যাচ্ছে, তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে, কারেন্ট কত I3, রেজিস্ট্যান্সটা মনে করা যাক R2ই বললাম, তাহলে আসবে হচ্ছে -I3 × R2। ফাইনাল এখান থেকে ডি থেকে এ আবার আসার সময় এটা হচ্ছে প্লাস থেকে মাইনাস থেকে যাওয়া হচ্ছে, ডি থেকে এ, তাহলে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল, তাহলে এটা হয়ে যাবে -V2। দিস ইজ ইকুয়াল টু, ডান দিকটা হচ্ছে অ্যালজেব্রিক সাম ইকুয়াল টু 0 হয়, তো রাইট সাইড ইকুয়াল টু 0 হয়ে গেল। ওকে, এবার যদি কিছু আশা করা যেটা ক্লিয়ার হয়েছে, এবার যদি আমরা কিছু ডিরেকশনগুলো কারেন্টের পাল্টে দেওয়া হয়, যে আমরা মনে করলাম যে এটার মধ্যে দিয়ে এদিকে যাচ্ছে বটে, কিন্তু এই কারেন্টটার ডিরেকশনটা অ্যাকচুয়ালি এখান দিয়ে কারেন্টটা হচ্ছে I2, উল্টো দিকে এটাকে করে দিলাম হচ্ছে এটা I3, এটা I4 যেমন আছে তেমন, শুধুমাত্র এর মধ্যে রেজিস্ট্যান্সটা যদি পাল্টে দেওয়া হয়, তাই এটা কেস এ এর জন্য এরকম হলো। এবার কেস বি তে তাহলে কি চেঞ্জেস আসবে, এখানেও কারেন্টটা পাল্টে দিলাম, এটা হয়ে গেল মাইনাস, এটা হয়ে গেল প্লাস। তাহলে এবার কারেন্ট I1 R1 প্লাস মাইনাস থেকে প্লাসের দিকে, এই একই লুপের জন্য মাইনাস থেকে প্লাসের দিকে আছে, তাহলে এবার হয়ে যাবে +I1 R1। এই বি থেকে সি এর দিকে যাওয়ার সময় এবার হয়ে গেল +V1, একই রকম আছে +V1। এখান থেকে কারেন্ট যাচ্ছে কোন দিকে, নিচ থেকে, তাহলে এটা হয়ে গেল প্লাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে আমরা বি সি থেকে ডি এর দিকে যাচ্ছি, সি থেকে ডি এর দিকে যাচ্ছি, তাহলে মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছি, এটাও আসবে হচ্ছে তাহলে +I2 × R2। আর ফাইনাল ডি থেকে এর দিকে আসার সময় -V2 দ্যাট ইজ ইকুয়াল টু 0। এই হয়ে গেল আমাদের। যদি চেঞ্জেসও করি নিশ্চয়ই এই পরেরটাও বোঝা গেল কীভাবে চেঞ্জ করলাম। এবার কারচফস এই ভোল্টেজ লটাকে আরেকটা নামও বলা হয়, সেটা হচ্ছে কি কারচফ, যেমন কারেন্ট লটাকে বলা হয়েছিল কনজারভেশন অফ চার্জ ল, এটাকে বলা হয় কনজারভেশন অফ এনার্জি ল। আমরা ওয়ার্ক পর এর জানি যে যদি কোনো ওয়ার্ক ডান ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে আমাদের আর চেঞ্জেস অফ এনার্জি হয় না, মানে এনার্জি কনজার্ভ করে যায়। এখানেও ডিফারেন্ট এই এ পয়েন্ট থেকে স্টার্ট করার পর, যেহেতু এখানে ইলেকট্রিক ফিল্ড যাবতীয় যা তৈরি হয়েছে একটা পোটেনশিয়াল ডিফারেন্স থাকার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড হয়েছে, এবং ওয়ার্ক ডানটাও হবে ইলেকট্রিক ফিল্ডের উইথ দি ফিল্ড বা উইদাউট এগেইনস্ট দি ফিল্ড। তাহলে এই টোটাল মানে কনজারভেটিভ ফিল্ড, ইলেকট্রিক ফোর্স ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কনজারভেটিভ ফিল্ড। আর কনজারভেটিভ ফিল্ডে আমরা জানি একটা রাউন্ড ট্রিপের জন্য ওয়ার্ক ডান ইকুয়াল টু 0 হয়,
রাইট? যেমন গ্র্যাভিটেশনাল ফিল্ড, এটা আমি উপর দিকে ছুড়ে দিলাম, হাতে চলে এলো, উপরে যাওয়া এবং নিচে আসা টোটালটা মিলিয়ে ওয়ার্ক ডান কিন্তু এখানে জিরো। একই রকমভাবে এ পয়েন্ট থেকে স্টার্ট করে আমরা ইলেকট্রিক ফিল্ড যে কনজারভেটিভ ফিল্ড তার এগেনস্টে বা তার দ্বারা ওয়ার্ক বাই দি ইলেকট্রিক ফিল্ড বা এগেনস্ট ইলেকট্রিক ফিল্ড ওয়ার্ক ডান করার পর আলটিমেটলি চলে এসেছি একই পয়েন্টে, তার রাউন্ড ট্রিপ হয়েছে, তাহলে ওয়ার্ক ডান উইল বি ইকুয়াল টু জিরো। তাহলে ওয়ার্ক ডান জিরো মানে হচ্ছে এনার্জি কনজার্ভ করবে, দ্যাটস ওয়াই এটা আরেকটা নাম আছে কনজারভেশন অফ এনার্জি ল। এটাকে একসঙ্গে এখানে বলে দিলাম, দিস ইজ কনজারভেশন অফ এনার্জি ল, এটাও বলা হয়। তাহলে এই অবধি আসার পর আমরা এবার প্রবলেমে চলে যাই। দেখো এরকম একটা সার্কিট দিয়ে বলা হয়েছে 40 ওহম এবং 20 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত যাবে নির্ণয় করতে বলেছে। তো আমরা একদম ধরে নেব যে 40-20 ওহম দিয়ে লেট আস কনসিডার যে 20 ওহম দিয়ে I1 কারেন্ট যাচ্ছে, 40 ওহম দিয়ে I2 কারেন্ট যাচ্ছে। তাহলে এবার এখান থেকে যে I1টা এলো, এখানেও I1 আসছে, এখান থেকে I2, তাহলে এই পয়েন্ট এটা একটা জাংশন ধরে নিতে পারে। তাহলে কারশফস কারেন্ট ল কি বলছে যে এই I1 এবং I2 দুটোই হচ্ছে টুয়ার্ডস দি জাংশন, তাই এটা যদি পজিটিভ হয় তার সঙ্গে যেটা এখান থেকে বেরিয়ে যাবে সেটা হচ্ছে একই হবে, মানে এটা হবে তাহলে কত I1 প্লাস I2 দুটো অ্যাড হয়ে যাবে। এই কারেন্টটাই এখান থেকে আসছে I1 প্লাস I2 এই 40 ভোল্টের মধ্যে দিয়ে 10 ওহমের মধ্যে দিয়ে অ্যান্ড সো অন। তাহলে সেই জায়গা থেকে আমরা ধরে নেব কিরকম ভাবে কারেন্ট 40 এর মধ্যে দিয়ে যদি এদিকে বরাবর যায় তাহলে এটা প্লাস এটা মাইনাস, I1 এর মধ্যে কারেন্ট এদিকে যাচ্ছে মানে এটাও আবার এখানে প্লাস এটা মাইনাস, কারেন্ট সবসময় হায়ার থেকে লোয়ারের দিকে যায়, এখানেও করার সময় এটা প্লাস এবং এটা মাইনাস। এখানে বলে রাখি আমরা যেটা এখানে অ্যাজিউম করলাম এটা যে সবসময়ের জন্য কারেক্ট হবে এরকম নাও হতে পারে, তাহলে সেক্ষেত্রে কি প্রবলেমটা ভুল হবে? না, ঘাবড়ানোর কিছু নেই। তাহলে সেক্ষেত্রে আমাদের I1টা আমরা হয়তো কথার কথা বলছি যেদিকে নিয়েছি প্লাস মাইনাস সেইভাবেই কিন্তু ডিজাইন করব, কিন্তু যদি আমাদের ভুল হয় অ্যাজাম্পশনটা তাহলে নেগেটিভ আসবে I1 বা I2 হোয়াট এভার। তো নেগেটিভ যদি আসে আমরা বলবো যে প্রবলেমের ম্যাগনিটিউড I1 এর ম্যাগনিটিউড সেমই আছে, কিন্তু ডিরেকশনটা শুধু উল্টো দিকে হবে, তাই প্রবলেমের কিছু নেই। তাহলে এবার লুপ ঘোরাবো, লুপ যেমন খুশি আমি প্রথমে নাম দিয়ে দিই, এটা A, এটা B, এটা C, এটা D, এটা E, এটা হচ্ছে F। তাহলে দুখানা লুপ এখানে আসবে। কেন দুখানা লুপ? এখানে দুটো আননোন আছে, I1 এবং I2 দুটো আননোন আছে, এবং আমরা ম্যাথমেটিক্স থেকে জানি যতগুলো আননোন অ্যাটলিস্ট ততগুলো ইকুয়েশন আমার দরকার ফর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তাহলে এখানেও আমি প্রথমে একটা লুপ নিলাম, সাপোজ এই লুপের ডিরেকশনটা এরকম ভাবে নিলাম, আর একটা লুপ নিচে নিলাম সেটাও হচ্ছে ক্লকওয়াইজ সেন্সে নিলাম। এমন কোনো কথা নাই যে তোমাকে এরকম নিতে হবে, কিন্তু যেমন নেব সেই হিসেবে আমাদের ইকুয়েশনটাকে লিখতে হবে। তাহলে এ বি প্রথম লুপ, ফার্স্ট লুপ এ থেকে স্টার্ট করলাম, এ বি সি এফ এ, এ বি সি এফ এ লুপ যদি আমরা কনসিডার করি এই লুপটার জন্য। তাহলে প্রথমে এ থেকে বি এর দিকে যাচ্ছি, এ থেকে বি এর দিকে প্রথমে পেয়েছিল ব্যাটারি, যাওয়ার সময় মনে করো হাঁটছি, তাহলে এ থেকে বি এর দিকে হাঁটার সময় প্রথমে ব্যাটারি পেয়েছে, এই ব্যাটারি মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছি, তাহলে মাইনাস থেকে প্লাসের দিকে যাওয়া মানে প্লাস 80 ভোল্ট, প্লাস 80। এরপর 20 ওহম এবং ডিরেকশনটা প্লাস থেকে মাইনাসের দিকে, প্লাস থেকে মাইনাস দিকে মানে হচ্ছে পোটেনশিয়াল ড্রপ, তাহলে মাইনাস I1 ইন্টু R1, R1 হচ্ছে আমাদের 20, তাহলে I1 ইন্টু 20। বি থেকে সি এর দিকে কোনো ব্যাটারিও নেই, কোনো কিছুই নেই, তাহলে বি আর সি এর পোটেনশিয়াল সেম, তাহলে এটা লেখার কিছু দরকার নেই, কোনো ড্রপ পড়েনি। আবার তারপর সি থেকে এফ এর দিকে আসার সময় তাহলে এখানে মাইনাস, এখানে হচ্ছে প্লাস, এবং কারেন্টটা কত এখানে I2, কিন্তু মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছি, তাই জন্য এটা হয়ে যায় মাইনাস থেকে প্লাসের প্লাস, কারেন্ট কত I2, রেজিস্ট্যান্স কত 40, তাই এটা হয়ে গেল 40 I2। আবার এফ থেকে এ এর দিকে যাওয়ার সময় মাঝখানে কোনো ব্যাটারিও নেই, ইএমএফ মানে রেজিস্ট্যান্সও নেই, তাহলে এফ আর এর পোটেনশিয়াল এগেইন সেম, তাহলে পোটেনশিয়াল ড্রপ বলে কিছু হয়নি, তাহলে এটা ইকুয়াল টু হয়ে গেল 0। বেশ, এবার ইকুয়েশন তাহলে হয়ে গেল 20 I1 মাইনাস 40 I2, দিস ইজ ইকুয়াল টু 80। সিম্পলিফাই করে নেওয়া হোক, তাহলে 20 দিয়ে সবকটাই ডিভিজিবল, তাহলে I1 মাইনাস 2 I2 দিস ইজ ইকুয়াল টু 4, 20 দিয়ে ডিভাইড করা হয়ে গেল, দেখো একটা ইকুয়েশন হয়ে গেছে। নেক্সট পরের লুপ সেটা হচ্ছে কত এফ সি ডি এ, আমি এইভাবে ঘুরিয়েছি, কিন্তু এই ঘোরানোটাই হচ্ছে এফ থেকে সি এর দিকে, তাহলে এফ তারপর সি তারপর হচ্ছে আমাদের ডি, তারপর ডি থেকে আসবে হচ্ছে ই, ই থেকে আবার ফিরে আসবে হচ্ছে এফ এই লুপের জন্য। তাহলে প্রথমে আছে এফ থেকে সি এর দিকে, তাহলে এফ থেকে সি এই নামটা দেখে দেখে আসবে, প্রথমে এফ থেকে সি তোমাকে এটি করে দেবে, এফ থেকে সি তে যাও, তারপর সি থেকে ডি, তারপর ডি থেকে ই, তারপর ই থেকে এফ। তাহলে প্রথমে এফ থেকে সি, তাহলে এফ থেকে সি এর দিকে যাওয়ার সময় এখন কিন্তু আর উপরের লুপটার কথা ভাববো না, তাহলে আমি জানি 40 এর মধ্যে কারেন্ট যাচ্ছে হচ্ছে I2,
এবং এই লুপের সময় আমি কিন্তু প্লাস থেকে মাইনাস দিকে যাচ্ছি, তাই এখানে আসবে -40 I2, প্লাস থেকে মাইনাস দিকে যাচ্ছি তাই জন্য এটা হয়ে গেল -40 I2। আবার সি থেকে ডি এর জন্য নো পোটেনশিয়াল ড্রপ। এবার ডি থেকে ই এর দিকে আসার সময় প্রথমে পেয়েছে ব্যাটারি এই রেজিস্ট্যান্স, সেটার জন্য কত প্লাস থেকে মাইনাস, তাহলে মাইনাস আসবে। রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের 10, কারেন্ট হচ্ছে I1 প্লাস I2, প্লাস থেকে মাইনাসের দিকে তাই জন্য মাইনাস লিখলাম। এটা মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছি, লুপ বরাবর হাঁটতে গেলে তাহলে +40। আর ফাইনাল ই থেকে এফ এর জন্য আবার কিছু নেই, দিস ইজ ইকুয়াল টু 0। একটু সাজিয়ে নিই, তাহলে এখান থেকে আসলো -10 I1, -40 এখান থেকে -10 আসছে, তাহলে -50 I2 +40, দিস ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আসবে হচ্ছে I1 প্লাস 5 I2 ইজ ইকুয়াল টু 4। এটা এদিকে পাঠিয়েছি এবং অ্যাট দি সেম টাইম 10 দিয়ে ডিভাইড করে দিয়েছি, তাহলে এটা হয়ে গেল 2 নম্বর ইকুয়েশন। এবার জাস্ট দুখানা আননোন আছে এবং দুখানা ইকুয়েশন তোমার কাছে আছে, তাহলে এখানে I1, এখানেও একটা I1, আমাদের এটা সহজ, তাহলে 1 - 2 জাস্ট সলভ। এবার সলভ তুমি যেভাবে খুশি করো, তোমার কোনো সমস্যা নেই। তাহলে I1 - 2 I2 ইজ ইকুয়াল টু 4। এখান থেকে আসবে I1 প্লাস 5 I2, দিস ইজ ইকুয়াল টু এগেইন 4। তাহলে এখান থেকে মাইনাস করে দিলাম, এখান থেকে মাইনাস করে দিচ্ছি, এটাও মাইনাস হয়ে যাচ্ছে, কিছু কি করলাম, তাহলে কেটে দেওয়া হয়ে গেল। তাহলে এটা আসছে হচ্ছে -7 I2, দিস ইজ ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আসছে I2 ইকুয়াল টু 0। তো I2 ইকুয়াল টু 0 মানেই হচ্ছে আমাদের I1 ইকুয়াল টু হচ্ছে 4 অ্যাম্পিয়ার। I1 ইকুয়াল টু 4 অ্যাম্পিয়ার এবং I2 ইকুয়াল টু 0। তার মানে 40 ওহম দিয়ে কোনো কারেন্ট যাবে না এবং I1 40 ওহম দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, এখান থেকে কারেন্ট 0। আর 20 ওহম দিয়ে কত কারেন্ট যাবে, দিস ইজ ইকুয়াল টু 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। দেখো জাস্ট সিম্পল দুটো ইকুয়েশন সলভ করব, আমরা অ্যানসার পেয়ে গেলাম। নেক্সট প্রবলেমে এরকম একটা সার্কিট দিয়ে বলা হয়েছে ফাইন্ড দি ভ্যালু অফ ক্যাপিটাল R যাতে করে 4 ওহম দিয়ে কোনো কারেন্ট না পাস করে, এবং অলসো ফাইন্ড এই পয়েন্ট আর এই ডি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত। তাহলে ফার্স্ট অফ অল কারচপস ল এর সাহায্য নিয়ে সে দুটো ইউজ করতে পারি আমরা, কেভিএল এবং কেসিএল দুটো কম্বাইন করে। তাই আমরা ইউজ করব যে এই 4 ওহম দিয়ে কোনো কারেন্ট না যায় এবং প্রত্যেকটার মধ্যে দিয়ে কত কারেন্ট যায় সেটাও বের করব। তাহলে সেই জন্য আমরা এই 9 ওহম দিয়ে কারেন্ট মনে করে এরকমভাবে বলছি, এখান থেকে কারেন্ট হচ্ছে আমাদের I1, এই কারেন্টটা এখান দিয়ে পাস করছে, তাহলে এখান দিয়ে এটাও হবে হচ্ছে I1, এই কারেন্টটা এখান দিয়েও যাবে, তাহলে এখান দিয়েও যাবে I1, কিন্তু বলছে যে এই পয়েন্টে আসার পর এখান দিয়ে কোনো কারেন্ট নেই, এখান থেকে 0 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে এখান থেকে যে I1 সে পুরোটাই চলে যাবে হচ্ছে এখান দিয়ে, এবং এই আর এর মধ্যে দিয়েও যাবে হচ্ছে I1 কারেন্ট, এবং করে আলটিমেটলি এই অবধি আসবে, করে এখান থেকেও আসবে আমাদের I1। এখান দিয়ে কোনো কারেন্ট যাবে না কারণ পুরো ব্রাঞ্চটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায়নি, তাহলে এখান দিয়ে কোনো কারেন্ট না গিয়ে আলটিমেটলি আবার ফিরে আসবে হচ্ছে এই কারেন্টটা I1, এই পুরো। তাহলে এখানে দুখানা আমাদের দেখো, দুখানা আমাদের লুপ পরিষ্কার হিসাব আছে, একটা আননোন এখানে দুটো, তাই দুটোই রকমের করতেই হবে, একটা হচ্ছে I1, একটা হচ্ছে ক্যাপিটাল R। তাই জন্য দুটো লুপে তোমাকে আসতেই হবে। তোমার মাথায় আসতে পারে সেখানে তো একটাই কারেন্ট বের করতে বলা হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আননোন কতগুলো। আননোন যেহেতু এখানে দুখানা, তাই জন্য দুখানা ইকুয়েশনই আমাদের আসবে। তাহলে ফার্স্ট একটা হচ্ছে এরকম ক্লকওয়াইজ, এটা আমার একটা কমন ক্লকওয়াইজ সেন্সে আমি নিয়ে থাকি, তো অ্যান্টি ক্লকওয়াইজ দিলে কোনো সমস্যা কিছু নেই। এখানেও আরেকটা আমি ইকুয়েশন নিলাম, এটাও ক্লকওয়াইজ সেন্সে আমি আসছি। দুখানা লুপের জন্য ইকুয়েশন এবার চলে আসে। তাহলে ফার্স্ট লুপ এ থেকে স্টার্ট করি আমি, তাহলে এ, তারপরে এ থেকে এফ এর দিকে, এফ থেকে যাবে ই এর দিকে, ই থেকে আবার বি, বি থেকে ফিরে আসবে এতে, এই হচ্ছে আমাদের লুপের নাম এই লুপের জন্য। তাহলে এ থেকে স্টার্ট করি, এ থেকে এফ এর জন্য, এ থেকে এফ, তাহলে এ থেকে এফ এ আবার এদিকে কারেন্ট, তাহলে এটা হয়ে গেল প্লাস, এটা হয়ে গেল মাইনাস, তাহলে এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এখান দিয়ে কোনো যায়নি, আবার আমি এখানে ধরে নিয়েছি কারেন্টটা উপর থেকে নিচের দিকে যাচ্ছে, তাই প্লাস থেকে মাইনাস। এই তাহলে এই লুপের জন্য প্লাস থেকে মাইনাসের জন্য যাচ্ছে, মানে তাহলে -I1 R1, তাহলে -I1 ইন্টু R1 হচ্ছে 1 ওহম, তাই I1 ইন্টু 1। এখানেও আমাদের I1 কারেন্ট এবং প্লাস থেকে মাইনাসের দিকে, তাহলে এগেইন -I2 ইন্টু 1। ই থেকে বি এর জন্য 4 এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায়নি, তাহলে 4 ইন্টু 0, দ্যাটস ওয়াই 0 লিখছি না, এখানে প্লাস থেকে মাইনাসের দিকে আছে, তাই জন্য এখানে চলে এলো -6। আবার বি থেকে এ এর দিকে রেজিস্ট্যান্স নেই, এখানে মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে, তাই জন্য এটা হয়ে গেল +9 চলে এসেছি, তাই রাউন্ড ট্রিপ হয়ে গেছে, তাই ইকুয়াল টু আর দিকটা 0।
তাহলে এখান থেকে আসছে কত, -i1 -i2 ইকুয়াল টু +3। তাহলে এখান থেকে i1 + i2 ইজ ইকুয়াল টু 3 অ্যাম্পিয়ার, 1 নম্বর ইকুয়েশন। আচ্ছা i2 কোথায় পেলাম আমি, এটাও তো i1, সরি এটাও i1, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 2i1 ইকুয়াল টু 3 और i1 ইকুয়াল টু হয়ে গেল হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার। i1 এর ভ্যালু পেয়ে গেল। চলে আসি এইটার মধ্যে, এখানে ই থেকে ডি এর জন্য লুপের নাম দিই, তাহলে এখান থেকে ই ডি সি বি ই, এই লুপ। ই থেকে ডি এর জন্য এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, এখানে কোনো ইএমএফও নেই, তাহলে ই আর ডি এর পোটেনশিয়াল সেম, তাহলে ই পোটেনশিয়াল ডিফারেন্স কিছু নেই। তারপর ডি থেকে সি এর দিকে আসছে প্লাস থেকে মাইনাসের দিকে, তাহলে -i1 ইন্টু আর, প্লাস থেকে মাইনাসের দিকে। নেক্সট এখান থেকে আবার প্লাস থেকে মাইনাসের দিকে, তাহলে এটা হয়ে গেল -3। বি থেকে আবার ইতে ফিরে আসতে হবে, এখানে আসবে হচ্ছে +6, কেননা বি থেকে এর জন্য ব্যাটারি পাচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে, তাই জন্য +6। আর 4 এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তাই এটা দরকার নেই, ডান দিক দিয়ে ইকুয়াল টু 0। নেক্সট -i1 এর ভ্যালু পেয়ে গেছি, তাহলে 1.5 ইন্টু আর ইনক্লুডিং এ মাইনাস সাইন, এখান থেকে আসছে +3 দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে আর ইজ ইকুয়াল টু চলে আসবে হচ্ছে 3 ডিভাইডেড বাই 1.5, দিস ইজ ইকুয়াল টু 2 ওহম। তাহলে আর এর ভ্যালু আমরা এখানে ফার্স্ট যে আমরা কন্ডিশনটা ফাইন্ড দি ভ্যালু অফ ক্যাপিটাল আর, দ্যাট ইজ ইকুয়াল টু 2 ওহম। নেক্সট বলছে আমাদের, তাহলে এবার তুমি বের করো ই আর ডি এর মধ্যে তোমার পোটেনশিয়াল ডিফারেন্সটা, সরি এ আর ডি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত। আচ্ছা এ আর ডি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, যেহেতু ই আর ডি এর মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নেই, এর মাঝখানে কোনো ইএমএফ নেই, তাহলে ই আর ডি আর অফ দি সেম পোটেনশিয়াল। তাই যদি হয় তাহলে আমাদের এখান থেকে নেক্সট পার্টের জন্য তাহলে ভিডি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ভিই। তাহলে আমাদের ভিএ মাইনাস ভিডি যেটা বের করতে বলা হয়েছে, আমরা সেটা শুধুমাত্র ভিএ মাইনাস ভিই বের করলেও চলবে। তাহলে এটাকে বের করতে গেলে আমরা এটাকে তো ভেঙে ভেঙে লিখতে পারি না, ভিএ মাইনাস ভিই ইজ ইকুয়াল টু, এ থেকে প্রথমে শুরু করি এখান থেকে, তাহলে ভিএ মাইনাস ভিএফ প্লাস ভিএফ মাইনাস ভিই। দেখো অবভিয়াস এটা করা যাবে, এ থেকে এ ভিএ মাইনাস ভিই ইজ ইকুয়াল টু ভিএ মাইনাস ভিএফ প্লাস ভিএফ মাইনাস ভিই। তাহলে ভিএ মাইনাস ভিএফ ইজ ইকুয়াল টু কত, আবার এখান থেকে প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে, তাহলে -i1 ইন্টু 1, তাহলে -i1 ইন্টু 1 মানে হচ্ছে -1.5, কারণ i1 এর ভ্যালু 1.5। আবার এর থেকে এর দিকে এগেইন একই ফ্যাক্টর আসবে 1.5, তাহলে আসবে হচ্ছে -3 ভোল্ট। তাহলে ভিএ মাইনাস, এটা ভিএ মাইনাস ভিএফ ইকুয়াল টু i ইন্টু আর, i হচ্ছে আমাদের এখানে i1 দ্যাট ইজ 1.5, আর হচ্ছে 1, তাহলে -1.5 ইন্টু 1 তাহলে -1.5। এর পরেরটাও আমাদের রেজিস্ট্যান্স হচ্ছে 1 ওহম, কারেন্টটা i1 যেটা কিনা ভ্যালু 1.5 অ্যাম্পিয়ার, আবার প্লাস থেকে মাইনাস দিকে যাচ্ছে, তাই জন্য মাইনাস সাইন লেখা হয়েছে 1.5, দুটো 1.5 তে -3 ভোল্ট। এটা সিবিএসসি বোর্ড এক্সামে এসেছিল, আশা করি ক্লিয়ার করতে পারলাম। প্রবলেমটা খুব ভালো প্রবলেম, একটু বুঝে নাও, নোট করে নাও, নেক্সট প্রবলেম আবার আসবে। নেক্সট আমাদের টপিক চলে এলো, সেটা হচ্ছে সেল বা আমরা ব্যাটারি বলি। বিভিন্ন রকমের ব্যাটারি আমাদের মার্কেটে আছে, পেন্সিল ব্যাটারি যেটা রিমোট কন্ট্রোলের মধ্যে থাকে, এসির রিমোটে থাকে, বা ছোটোবেলায় যে আমরা বিভিন্ন রকম গেমস খেলতাম রেডিও, এর মধ্যে যে ব্যাটারিগুলো থাকে সেগুলো এক ধরনের ব্যাটারি। ঘড়ির মধ্যে বা ওয়াচ, রিস্ট ওয়াচের মধ্যে কিছু ব্যাটারি যেটা বোতাম টাইপের ব্যাটারি পাওয়া যায়, বিভিন্ন রকম ব্যাটারির সঙ্গে আমাদের পরিচয় আছে। তো মেন আমরা এখানে চলে আসছি ওই ব্যাটারির কিছু ফাংশনস নিয়ে। তাহলে ব্যাটারি সম্বন্ধে বিভিন্ন ক্লাস 10 স্ট্যান্ডার্ডে তোমরা বিভিন্ন জেনেছো, আমি ওই ছোটো ব্যাপারগুলো আমি আর বলছি না। তাহলে আমরা ছোটোবেলা ফিরে আসি একেবারে, যে এই হচ্ছে একটা ব্যাটারি নোটেশন, যে ই আর এখানে স্মল আর, যেখানে ইটা হচ্ছে বলা হয় ইএমএফ। যখন কোনো রকম এই যে ব্যাটারির মধ্যে কোনো রকম যখন তার দিয়ে যোগ নেই, কোনো এক্সটার্নাল রেজিস্ট্যান্স নেই, মানে দ্যাট ইজ ওপেন সার্কিট, ওই অবস্থায় আমরা এই সেলের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা পাই সেটাই হচ্ছে আমাদের ইএমএফ, ওপেন সার্কিট মোডে কিন্তু। তাহলে এটাই হচ্ছে ইএমএফ, আর এই স্মলার যেটা সেটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। তো এটা যেমন একটা নোটেশন, অনেক সময় এরকম ব্যাটারি দিয়ে ওপরে ই কমা স্মলার লেখা হয়, এর মানেও তাই ইএমএফটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে স্মলার। এবার আমরা যদি এটাকে যোগ করে দিই একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর এর সঙ্গে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কারেন্ট ফ্লো করছে। এবং কারেন্টের ক্যালকুলেশন ফর এ সিঙ্গেল লুপ, এখানে দেখো কোনো অন্য কোনো লুপ নেই, একটাই লুপের মধ্যে দিয়ে কারেন্ট আই যাচ্ছে,
তাহলে সেক্ষেত্রে টোটাল ইএমএফ হবে ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। একদম ফর্মুলাটা মাথার মধ্যে রেখে দেওয়া যেতে পারে, আই ইকুয়াল টু টোটাল ইএমএফ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সটা অবভিয়াস সিরিজ প্যারালাল যেমন নলেজ সেভাবে যেমন থাকবে সেই হিসাবে। টোটাল ইএমএফ হচ্ছে এখানে একটাই ব্যাটারি আছে ই, যদি দুটো থাকতো তাহলে E1 প্লাস E2 এরকম থাকবে। ই ডিভাইডেড টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর। কেন? এখানে ক্যাপিটাল আর স্মল আর সিরিজে আছে, একই কারেন্ট ফ্লো করছে দুটোর মধ্যে দিয়ে, তো সিরিজে আছে ক্যাপিটাল প্লাস স্মল। এটা হয় কারেন্টের ম্যাগনিটিউড। এবার হচ্ছে এ আর বি এর মধ্যে যে পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস আর কত, মানে এক্সটার্নাল রেজিস্ট্যান্সের মধ্যে যোগ করলাম, যোগ করার পর তার উপরে আমরা ভোল্টমিটার দিয়ে যদি আর এর অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপটা মাপতে চাই তাহলে কত হবে, সেটা হচ্ছে পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস আর, দ্যাট ইজ ভি ইজ ইকুয়াল টু আই ইনটু ক্যাপিটাল আর। তো আই ইজ ইকুয়াল টু এখান থেকে পেয়ে গেছি, তাহলে এখান থেকে ক্রস করে দেখো আমরা আলটিমেটলি আই আর এর ভ্যালু পেলাম ই মাইনাস আই ইনটু স্মল আর। আর আই আর মানে হচ্ছে আমাদের ভি, মানে পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস এক্সটার্নাল রেজিস্ট্যান্স, দিস ইজ ইকুয়াল টু ই মাইনাস আই আর। এই আই আরটা হচ্ছে আমাদের বলা হয়ে থাকে লস ভোল্ট। এই প্রসঙ্গে একটা কথা বলি, এই পয়েন্টটা ভি এর ভিটা কি, আমাদের এক্সটার্নাল এই আর এর অ্যাক্রসে পোটেনশিয়ালটা, মানে ভি মানে অ্যাকচুয়ালি ভি এ মাইনাস ভিবি। একটু আগে কার্চেস ভোল্টেজ বলে কারেন্ট যাচ্ছে এদিকে, তাহলে এটা প্লাস এটা মাইনাস, তাহলে পোটেনশিয়াল ড্রপ হচ্ছে, ড্রপটার ভ্যালুটা কত, ভি এ মাইনাস ভিবি, তার সাথে আমরা করেছি পোটেনশিয়াল ড্রপ। এবার এই পয়েন্টটা যদি এ হয়, আমরা একটু আগে প্রবলেমটাই দেখলাম, এটা যদি এ পয়েন্ট হয় তাহলে এটাও এ পয়েন্ট হবে, কারণ হচ্ছে মাঝখানে কোনো ব্যাটারি বা কোনো রেজিস্ট্যান্স নেই। আবার এটা যদি বি হয় এটাও তাহলে বি হবে। তার মানে যখন একটা সার্কিটের মধ্যে এক্সটার্নাল রেজিস্ট্যান্স যোগ করে দেবো ব্যাটারির সঙ্গে, তখন দেখো অ্যাকচুয়ালি কিন্তু এই সেলটারও টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স ভি এ মাইনাস ভিবি, এবং দিস ইজ ইকুয়াল টু ই মাইনাস আই আর। তার মানে আমাদের সার্কিটের মধ্যে যা খুশি থাক, যদি আমরা কোনো একটা ছোট একটা পার্টের মধ্যে পাই এরকম, যেই হচ্ছে ব্যাটারিটা, এই হচ্ছে ব্যাটারির ইএমএফ ই, এটা হচ্ছে স্মল আর, এবং কারেন্টের ডিরেকশনটা হচ্ছে টুয়ার্ডস দিস সাইড, মানে উইদিন দি ব্যাটারি মাইনাস থেকে প্লাসের দিকে। এখানে তো কারেন্ট ডিরেকশনটা উইদিন দি ব্যাটারি মাইনাস থেকে প্লাসের দিকে। আশেপাশে যাই থাক না কেন, আমরা যদি বলে দিই যে এখানে কারেন্ট আই ফ্লো করছে, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে, মানে ব্যাটারির দুটো পয়েন্টে ব্যাটারির টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স, মানে টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ব্যাটারি, টার্মিনাল potential drop across battery বা across cell is equal to পাবো কিন্তু E minus I into small r। এই ব্যাপারটা আমরা পরে আবার একটু পরেই বলছি, কিন্তু এটা মাথায় রাখা যেতে পারে। তাহলে কি করে এলো, এটা হচ্ছে E minus I r সেখানে অবভিয়াসলি কার্চফ দিয়েও তোমরা ব্যাপারটা ভাগ করতে, বা কার্চফ কেভিএল দিয়েও আমরা ব্যাপারটাকে আলোচনা করতেই পারি। বেশ, নেক্সট। নেক্সট আমাদের বিভিন্ন প্রবলেম সলভ করতে গেলে বা ডাইরেক্ট এমসিকিউ আসে, যে রিলেশন বিটুইন এই ই ভি, মানে ভি মানে হচ্ছে টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস আর, আর এই স্মল আর এর মধ্যে রিলেশনটা কি, বা বিভিন্ন ডেটা দিয়ে দেওয়া হয়, ই এত ভি যদি এত হয় তাহলে স্মল আর কত, বা বিভিন্ন আর কত, এরকম। তো এটা করার জন্য দেখো আই ইজ ইকুয়াল টু, আমরা পেয়ে গেলাম সিঙ্গেল লুপ যেহেতু, তার টোটাল ইএমএফ হচ্ছে ই, আর রেজিস্ট্যান্স ক্যাপিটাল প্লাস স্মল আর। এখানে একটা জিনিস দেখো, কারেন্ট সবসময়ের জন্য প্লাস থেকে বেরিয়ে যায় মাইনাসের দিকে যাবে, জানো এটা তোমার ব্যাটারির মধ্যে কারেন্ট ডিরেকশনটা হচ্ছে প্লাস থেকে শুরু করে মাইনাস থেকে হচ্ছে ক্লাস। এত ছোট সহজ জিনিসগুলো কেন বলছেন স্যার? তাহলে ভি ইজ ইকুয়াল টু, নেক্সট হচ্ছে ভি ইজ ইকুয়াল টু, আবার এখানে ভি হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ক্যাপিটাল আর, ভি ইকুয়াল টু আই ইনটু আর, তাহলে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। এই দুটো ইকুয়েশন যদি অ্যাড করে দেওয়া হয় তাহলে আই অমিট হয়ে গিয়ে একটা সুন্দর রিলেশন চলে এলো, স্মল আর ইজ ইকুয়াল টু, তাহলে ক্যালকুলেশন সিম্পল, তাহলে স্মল আর ইজ ইকুয়াল টু ই বাই ভি মাইনাস 1 হোল ইনটু ক্যাপিটাল আর। রিলেশনটা মাথায় রেখো, আমাদের পরবর্তীকালে পোটেনশিওমিটার যখন ক্যালকুলেশন আসবে, পোটেনশিওমিটারও কিন্তু স্মলার ক্যালকুলেশনের সময় এই ফর্মুলাটা কাজে লাগবে, মানে এমনিতে প্রবলেম আসেই কিন্তু পোটেনশিওমিটারও কাজে লাগবে। তাহলে স্মলার ইজ ইকুয়াল টু ই বাই ভি মাইনাস 1 হোল ইনটু ক্যাপিটাল আর। কত রকম ক্রাইটেরিয়া সেলের প্রবলেমের মধ্যে আসতে পারে সেগুলো সব আমি একসঙ্গে করে রেখেছি, এতে করে তোমরা প্রবলেম দেখেই বলতে পারো কখন পোটেনশিয়াল ডিফারেন্স একটা সেলের কি হবে। তো এক নম্বর কি, পি আর কিউ এর মাঝখানে আমরা ই আর ব্যাটারি রেখেছি, ব্যাটারি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ই এবং স্মল আর, এবং এখানে কোনো এক্সটার্নাল রেজিস্ট্যান্স যোগ করা হয়নি, মানে এটাকে বলবো আমরা ওপেন সার্কিট। তো সেল ইজ ওপেন সার্কিট মোড। এবং তাহলে সেলের এবার পি আর কিউ এর মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স, মানে ভিপি মাইনাস ভি কিউ, যেটাকে কি আমরা ই দি ভি দি রিপ্রেজেন্ট করেছি, তার ভ্যালুটা ডিফারেন্ট কেসেসে কি হয় দেখো, এটা ভি মাইনাস ভিপি ইজ ইকুয়াল ভি কিউ ইকুয়াল টু ই, দিস মিন্স ভি ইজ ইকুয়াল টু ই। এটা কি করে পাওয়া যাচ্ছে, কেভিএল দিয়ে। আমরা স্টার্ট করি পি পয়েন্ট থেকে, তাহলে ভিপি লিখলাম,
এই ভি থেকে কিউ এর দিকে যাচ্ছি আমরা, এখানে কোনো কারেন্ট নেই, তাই প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছি আমরা, কিন্তু সেল বরাবর হাঁটছি হচ্ছে পি থেকে কিউ এর দিকে। তাহলে ব্যাটারি পেয়েছি, ব্যাটারি ইএমএফ ই, তাহলে এটা প্লাস থেকে মাইনাসের দিকে, তাই জন্য মাইনাস ই লেখা হয়েছে। কিন্তু রেজিস্ট্যান্সের মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না বলে এই জন্য মাইনাস জিরো, নো ড্রপস, ইকুয়াল টু ভিকিউ। তাহলে ভিপি মাইনাস ভিকিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ই, অর ভি ইকুয়াল টু ই, যেটা আমরা ইএমএফ এর ডেফিনেশন একটু আগে বললাম, যে ওপেন সার্কিট মোডে সেলের দুটো টার্মিনাল পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটাই হচ্ছে ইএমএফ। এটাই কিন্তু ইএমএফ এর একটা ডেফিনেশন, যে ওপেন সার্কিট মোডে একটা সেলের দুটো টার্মিনাল পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা হয় সেটাই হচ্ছে ইএমএফ অফ দি সেল। নেক্সট হচ্ছে এবার আমরা একটা ক্যাপিটাল আর যোগ করেছি। তো ক্যাপিটাল আর যোগ করার মানে হচ্ছে একটা কারেন্ট ফ্লো করবে। এগেইন আমাদের বের করতে হবে আলটিমেটলি ভিপি মাইনাস ভিকিউ। সো এগোই, তাহলে এখানে কারেন্টের ডিরেকশনটা কোন দিকে, কারেন্ট প্লাস থেকে শুরু হচ্ছে এবং এইভাবে যখন সেলের মধ্যে কারেন্টটা মাইনাস সেল উইদিন দি সেল কারেন্টের ডিরেকশনটা হচ্ছে মাইনাস টার্মিনাল থেকে প্লাসের দিকে, তখন বলবো সেল ইজ সাপ্লাইং কারেন্ট বা ডিসচার্জিং অফ সেল, দুটো টার্ম, ডিসচার্জিং অফ সেল অর সেল ইজ সাপ্লাইং কারেন্ট। কখন, যখন সেলের মধ্যে কারেন্টটা মাইনাস থেকে প্লাসের দিকে। নর্মাল কারেন্ট কি হয়, সেলের প্লাস থেকে শুরু হয়, এক্সটার্নাল সার্কিটের মধ্যে দিয়ে মাইনাসে গিয়ে শেষ হয়। কিন্তু উইদিন দি ব্যাটারি মাইনাস থেকে প্লাসের দিকে যদি হয় তাহলে আমরা বলবো ডিসচার্জিং অফ সেল। এবং তখন আমাদের আবার শুরু করা যাক, তাহলে ভিপি কিউ দিকে যাব, পি থেকে কিউ এর দিকে গেলে ব্যাটারি বরাবর প্লাস থেকে মাইনাসের দিকে মাইনাস ই, কারেন্ট যেহেতু যাচ্ছে এই দিকে তাহলে এটা প্লাস এটা মাইনাস, হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ারের দিকে কারেন্ট যায়, তাহলে আমরা যাচ্ছি উল্টো দিকে, তাই মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছি বলে প্লাস আইআর ইজ ইকুয়াল টু হচ্ছে ভিকিউ। তাহলে এখান থেকে ভিপি মাইনাস ভিকিউ ইজ ইকুয়াল টু পাওয়া গেল ই মাইনাস আইআর, বা যখন ডিসচার্জিং মোডে কোনো সেলের টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স ভি ইজ ইকুয়াল টু ই মাইনাস আইআর। একটু আগে আমরা ডিজাইন করেছি অন্যরকমভাবে, আইআরটাকে লস ভোল্ট বলেছিলাম। নেক্সট হচ্ছে বা সোর্সের সঙ্গে, মানে ব্যাটারি চার্জ ডিসচার্জিং করতে করতে তার ক্যাপাসিটি শেষ, ও আর কারেন্ট সাপ্লাই করতে পারছে না, ওকে আবার চার্জ দেওয়া দরকার পড়ছে। তো তখন হচ্ছে সোর্স সাপ্লাই করছে ব্যাটারির দিকে কারেন্ট, সোর্সের থেকে কারেন্ট ডিরেকশনটা সোর্স থেকে এবার ব্যাটারির দিকে, অর্থাৎ ব্যাটারির মধ্যে কারেন্ট ডিরেকশনটা প্লাস থেকে মাইনাসের দিকে যখন হবে, উইদিন দি ব্যাটারি কারেন্টের ডিরেকশনটা যখন প্লাস থেকে মাইনাসের দিকে, তখন চার্জিং অফ সেল, এবং তখন হচ্ছে সেল ইজ টেকিং কারেন্ট। ইন দ্যাট কেস আবার কেভিএল ভিপি পয়েন্ট থেকে শুরু করে কিউ এর দিকে যাব, প্রথমে ভিপি, সেল বরাবর হাঁটছি প্লাস থেকে মাইনাস দিকে যাচ্ছি, তাই মাইনাস ই। এবার কারেন্ট ডিরেকশনটা উল্টে গেছে, আমরা প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছি, এবার সেল বরাবর মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স বরাবর, তাই মাইনাস আইআর চলে এসেছে কিউ পয়েন্টে ভিকিউ। তাহলে ভিপি মাইনাস ভিকিউ ইজ ইকুয়াল টু ই প্লাস আইআর। তাহলে কোনো সেলের টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স তখন ভি ইজ ইকুয়াল টু ই প্লাস আইআর। এইটুকু দিয়ে একটা শর্ট কোয়েশ্চেন আসে, সেটা কি, যে ইজ ইট পসিবল the terminal potential difference of a cell is greater than the EMF of the cell? আমাদের নর্মাল আমাদের ইকুয়েশনটা মাথায় থাকে V is equal to E minus IR, আমরা বলি না, হতে পারে না, বাট ইট ইজ পসিবল। কখন, যখন সেল ইজ চার্জিং বা সেল ইজ টেকিং কারেন্ট ফ্রম সোর্স, তখন V is equal to হয় E প্লাস IR, এবং সেক্ষেত্রে আমাদের V এর ভ্যালু E এর থেকে কিন্তু বড় হয়। আর ফাইনাল, যে হোয়েন সেল ইজ শর্ট সার্কিট, যখন শর্ট সার্কিট হয় তখন টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, এখানে কারেন্ট গেল, কিন্তু আর ইকুয়াল টু জিরো হওয়ার জন্য কারেন্ট আই ইজ ইকুয়াল টু কত, সিম্পল টোটাল ইএমএফ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স মানে স্মল আর, ই ইকুয়াল টু আইআর। আর নর্মাল অবস্থায় যখন এখানেও মাইনাস থেকে প্লাসের দিকে, বা এটাও যখন ডিসচার্জিং মোডের মতোই, তার মানে টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স ভি ইজ ইকুয়াল টু ই মাইনাস আইআর। ই মাইনাস আমি একটা কোডও দেখিয়েছি, তাহলে ভিপি মাইনাস ভিকিউ ইজ ইকুয়াল টু ই মাইনাস আইআর, কিন্তু ই ইজ ইকুয়াল টু এখানে আইআর, তাহলে ভিই মাইনাস আইআর ইকুয়াল টু জিরো। তার শর্ট সার্কিট মোড যখন হবে তখন একটা সেলের টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স জিরো, মানে সেলের দুদিকের পয়েন্টের পোটেনশিয়াল সেম হয়ে যায়। তাহলে আমরা চারটে কেস বললাম, কখন ভি এর ভ্যালু ভি এর সঙ্গে সমান হয়, যখন ওপেন সার্কিটে, কখন ভি এর ভ্যালু ই এর থেকে কম হয়, যখন মানে টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স ই এর থেকে কম হবে, কখন, যখন হচ্ছে আমাদের সেল ইজ ডিসচার্জিং মোডে আছে, আর কখন ভি এর ভ্যালু ই এর থেকে বড় হয়, যখন সেল ইজ চার্জিং মোডে আছে, আর কখন টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স জিরো হয়ে যায়, যখন সেলটা শর্ট সার্কিট মোডে আছে। তো চারটি কেস কিন্তু হতে পারে, এবং কখন কোনটা হয় এটা কিন্তু এমসিকিউতেও আমাদের আসে। এবার এরও রেস করে কিছু ছোট ছোট প্রবলেম আমরা এগোই। এর একটা প্রবলেম, যে 10 ভোল্ট আর 4 ভোল্ট, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, দুটোর কিন্তু পোলারিটি অন্যরকম ভাবে আছে।
এটা প্লাস মাইনাস, এটা মাইনাস প্লাস আকারে আছে। তাহলে সেই অবস্থায় কারেন্ট কত আমাদের বের করতে হবে, এবং তারপর ডিসকাস করতে হবে হুইচ ওয়ান অফ দি সেল ইজ চার্জিং মোড এবং হুইচ ওয়ান ইজ ডিসচার্জিং মোডে আছে। আর ফাইনালি পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস ব্যাটারি 1 বা সেল 1 অ্যান্ড সেল 2। মানে আমাদের এখানে এই পুরোটাকে বলা হয়েছে সেল 1, এই 1 ওহমকে নিয়ে, আর এটা হচ্ছে আমাদের সেল 2। এবার এটা হচ্ছে এটা হচ্ছে সেল 1, এটা হচ্ছে আমাদের C2, এটা 2 ওহম এক্সটার্নাল রেজিস্ট্যান্স। তাহলে ফার্স্ট অফ অল কারেন্টের ডিরেকশনটা প্রথমে ভাবা যাক। এখানে একটা কথা বলি, কারেন্ট ডিরেকশনটা আমরা যেদিকে হওয়ার কথা সেদিকে নিয়েই প্র্যাকটিস করব, কিন্তু কেউ যদি ভাবো যে আমি অন্যটা নিয়ে যদি নিই, যেদিকে কারেন্ট হয় তো উল্টো দিকে নিই, তাহলে কি প্রবলেম হবে না? নিশ্চয়ই হবে। শুধুমাত্র আমরা যখন কারেন্ট তোমাকে বলেই দেবে আমরা যেদিকে উল্টো দিকে যদি নিই তাহলে কারেন্টের ভ্যালুটা নেগেটিভ আসবে। তো যে মুহূর্তে নেগেটিভ আসবে সঙ্গে সঙ্গে তুমি বুঝে নেবে যে আমরা যেদিকে নিয়েছিলাম তার উল্টো দিকে হবে। অনেক প্রবলেমে আমাদের কাছে বোঝার উপায় থাকে না যে কোন দিয়ে কারেন্ট যাবে, তো সেক্ষেত্রে আমাদের র্যান্ডামলি নিয়ে তারপর পজিটিভ নেগেটিভ অ্যাকর্ডিংলি আমাদের ডিরেকশনটাকে বুঝে নিতে হয়। কিন্তু যে প্রবলেমটা আমরা সহজেই বুঝে যাবো যে না এদিকেই কারেন্টে যাবে, তাই সেই প্রবলেমগুলো আমি সাজেস্ট করবো তোমরা যেদিকে হওয়ার কথা সেদিকেই নাও। তাহলে এখানে দেখো এটা 10 ভোল্ট আর এটা 4 ভোল্ট, অবভিয়াসলি 10 ভোল্ট প্রায়োরিটি পাবে। মানে 10 ভোল্টটা শুধু একা থাকলে যেদিকে কারেন্টটা পাঠাতো ও নর্মাল কারেন্টটা সেদিকেই হবে। তাহলে 10 ভোল্টের থেকে শুরু হবে কারেন্ট যাওয়া, তো 10 ভোল্টের প্লাস থেকে শুরু হবে। তাহলে এটা হয়ে গেল আমাদের আই এর ডিরেকশন, এটা আই। এই একই কারেন্ট যাচ্ছে এখান দিয়ে, একটাই সেল একটাই আছে, তাহলে এখান থেকেও যাচ্ছে হচ্ছে আই। তাহলে দেখো সেকেন্ড প্রবলেমটা, আমরা প্রথমটা না করি আমরা সেকেন্ড প্রবলেমটা করে ফেলতে পারবো, কোনটা চার্জিং আর কোনটা ডিসচার্জিং। যেহেতু 10 ভোল্টের মধ্যে দিয়ে 10 ভোল্ট সাপ্লাই করছে কারেন্ট, 10 ভোল্ট দিয়ে কারেন্ট বের হচ্ছে, তো যে সেল সাপ্লাই করে তাহলে সে ডিসচার্জিং মোডে আছে। তাহলে কোনটা ডিসচার্জিং মোডে আছে? সেল 1 আমাদের বলে দিতে পারবো, সেল 1 হচ্ছে ডিসচার্জিং মোডে আছে। আর সেল 2 এর দিকে কারেন্ট আছে, সেল 2 এর পজিটিভের দিকে কারেন্ট যাচ্ছে, বা সেল 2 এর মধ্যে উইদিন দি সেল প্লাস থেকে মাইনাস দিকে কারেন্ট, তাহলে সেল 2 অ্যাকচুয়ালি রিসিভিং কারেন্ট। তো সেই কারণে সেল 2 হচ্ছে আমাদের চার্জিং মোডে আছে, সেল 2 হচ্ছে আমাদের আছে হচ্ছে তোমার চার্জিং মোডে আছে। সেকেন্ড কেস এই নিয়ে পেয়ে গেলাম। তাহলে এবার ফাইন্ড কারেন্ট আই এর ভ্যালু কত হবে? তাহলে আই ইকুয়াল টু এই একটা সেলের জন্য, যখন একটাই আমাদের সেল না সরি একটাই যখন লুপ থাকবে, একটা লুপের জন্য আমাদের কারেন্টের জন্য কোনো কেভিএল এসব কিছু না করি আমরা বলতে পারবো টোটাল ইএমএফ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। তাহলে টোটাল ইএমএফ ফর্মুলাটা আমি একটু লিখি, তাহলে আই ইজ ইকুয়াল টু টোটাল ইএমএফ divided by total resistance. টোটাল ইএমএফ ক্যালকুলেশন করার সময় যেহেতু দেখো আমি এটাকে প্রায়োরিটি দিয়েছিলাম, তাহলে এবং অপোজিট পোলারিটিতে আছে, তাহলে অবভিয়াসলি আমাদের 10 মাইনাস 4 এ আসবে। এমনকি তোমরা ব্যাপারটা ভাবতেও পারো এরকম ভাবে যে যেহেতু এটা প্লাস মাইনাস এটা মাইনাস প্লাস, তাহলে আমরা যদি কেভিএল অ্যাপ্লাই করি তাহলেও কিন্তু এইভাবে আসবে। কিন্তু সিম্পলস মেথড হচ্ছে একটা জাস্ট যেহেতু আছে আমাদের 10 প্রায়োরিটি পেয়েছি, তাই এটা উল্টো মোডে আছে, তাই এটা মাইনাস। বা এখান থেকে আমরা আসার সময় যদি লুপটা ঘোরাই এইভাবে, যদি এইভাবে লুপটা ঘুরিয়ে দিই, দেখো এখানে আসছে মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে, তাই এটা প্লাস। আর উল্টো এটার সময় কি এসছে? প্লাস থেকে মাইনাস দিকে যাচ্ছে, তাই মাইনাস। 10টা মাইনাস থেকে প্লাসের দিকে লুপ বরাবর কারেন্ট বরাবর যদি ঘোরাই মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে, তাই 10 এর জন্য প্লাস নেওয়া হয়েছে, আর এটা মাইনাস প্লাস থেকে মাইনাসের দিকে, তাই মাইনাস। টোটাল রেজিস্ট্যান্স কত হবে? 2 1 1। তাহলে তিনটেই সিরিজে আছে, তিনটে সিরিজ 1 + 1 + 2 দ্যাট ইজ 6 ডিভাইডেড বাই 4 দ্যাট ইজ 1.5 অ্যাম্পিয়ার। তাহলে ফার্স্ট এ পার্টের অ্যান্সার আমাদের বেরিয়ে গেল, 1 নম্বর পার্টের অ্যান্সার বেরিয়ে গেছে। 2 নম্বর তো আগে ক্লিয়ার হয়ে গিয়েছিল যে এই সেল 1টা কারেন্ট সাপ্লাই করছে, সো এটা হচ্ছে ডিসচার্জিং মোডে, আর সেল 2টা কারেন্ট অ্যাবজর্ব করছে বা কারেন্ট নিচ্ছে টেকেন ফ্রম দিস সোর্স, তাই জন্য এটা হচ্ছে তোমার চার্জিং মোডে আছে। এবার 2 নম্বরের সাহায্যে 2 নম্বর লিখে ফেলি, তাহলে সেল 1 ইজ ডিসচার্জিং মোড, সেল 1 ডিসচার্জিং। ডিসচার্জিং এর জন্য আমরা ফর্মুলাটা জানি, টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স V ইজ ইকুয়াল টু E মাইনাস I ইনটু স্মল r। আর সেল 2 ইজ চার্জিং, আর চার্জিং এর জন্য টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্সের ফর্মুলা V ইজ ইকুয়াল টু E প্লাস IR। তো আমাদের I পাওয়া হয়ে গেছে, তাহলে V ইজ ইকুয়াল টু, এটাকে V1 বলছি এটাকে V2 বলছি, তাহলে V1 ইকুয়াল টু E এর ভ্যালু হচ্ছে আমাদের 10, I ইকুয়াল টু 1.5, স্মল r হচ্ছে ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স, স্মল r ইকুয়াল টু 1 এই প্রথম সেলটার, সো এটা হয়ে গেল 8.5 ভোল্ট। ওয়্যারাস এটা হচ্ছে, এটাকে E1 এটাকে E2 করে দিই, তাহলে E2 ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে 4
I এর ভ্যালু এগেইন প্লাস 1.5 ইন্টু 1, সো দিস ইজ হচ্ছে 5.5 ভোল্ট। তো টার্নার পোটেনশিয়াল ডিফারেন্স অবভিয়াসলি আমরা পেয়ে গেলাম। এবার এখানে খেয়াল করো এই পয়েন্টটা পজিটিভ, মানে সেকেন্ড কেসের জন্য V2 যে বলা হয়েছে V2 হচ্ছে এটা মাইনাস এটা, এটা যদি আমাদের A পয়েন্ট হয়, এটা যদি B পয়েন্ট হয়, আর এটা C পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের D পয়েন্ট, তাহলে অ্যাকচুয়ালি V2 মানে হচ্ছে VA মাইনাস VB, V2 মানে হচ্ছে VA মাইনাস VB, আর ভাইরাস এটা হচ্ছে VC মাইনাস VD, V1 হচ্ছে আমাদের VC মাইনাস VD, মানে অলওয়েজ প্লাস টার্মিনালের পোটেনশিয়ালটা বেশি হবে, তাই এটাই অবভিয়াস কেস। তাহলে এটা হচ্ছে প্লাসের সঙ্গে যোগ করা আছে A পয়েন্ট, তাই এটা A মাইনাস B হলো, আর এখানে প্লাসের সঙ্গে যোগ করা আছে C পয়েন্ট, তাই VC মাইনাস VD হলো। ওকে, আশা করছি একটা প্রবলেম ক্লিয়ার হয়েছে। ওকে, এবার তোমাকে কতগুলো নাম্বার অফ সেল তোমাকে দেওয়া হয়েছে, সেই সেলগুলোকে তুমি কিভাবে কানেক্ট করবে। যেমন আমরা রেজিস্ট্যান্সের জন্য জানি সিরিজ কানেকশন হয়, প্যারালাল কানেকশন হয়, এবং সিরিজ প্যারালাল মিশিয়েও হয়, মানে মিক্সড কানেকশন। সেলকেও সেরকমভাবে সিরিজে একটার সঙ্গে শেষ হবে, একটা শেষ হবে আর একটা শুরু হলো, একটা শেষ হবে একটা শুরু হলো, এইভাবে পরপর করে যদি কানেক্ট করা হয় তখন সেটা হবে সিরিজ কানেকশন। লাইক রেজিস্ট্যান্স প্যারালাল যেমন কি হয়, প্রত্যেকটা সেলের বা প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ওখানে ছিল স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট সেম, ঠিক তেমনি আমি সেলগুলোকে যদি এমনভাবে কানেক্ট করি যে প্রত্যেকটা সেলের স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টটাকে সেম রেখে তারপর তাকে এক্সটার্নাল সাথে যোগ করি, তখন তাকে বলবো প্যারালাল কানেকশন করা আছে। তাহলে প্রত্যেকটা সেলের স্টার্টিং এক্স পয়েন্ট আর এন্ড পয়েন্টটা সেম রেখেছি, তা এটা হচ্ছে প্যারালাল কানেকশন। আর মিক্স কি, কতগুলো নাম্বার অফ সেলকে সিরিজে রেখেছি এবং এরম কম্বিনেশনই আছে এম খানা, মানে আমি যদি বলি 10, আমার কাছে 30 খানা সেল আছে সাপোজ, আমি প্রত্যেকটা রোয়ের মধ্যে, এই রোটার মধ্যে 10 খানা সেল রেখেছি, এখানেও 10টা এখানেও 10টা, মানে সেল নাম্বার অফ প্রত্যেকটা রোয়ের মানে কলামের মধ্যে একই নাম্বার অফ সেল আছে। এবং এরকম আমি 3টে করেছি, এখানে আমরা M30 এরকম বলিনি, আমাদের কাছে মনে করা যাক M ইন্টু N নাম্বার অফ সেল আছে, তাহলে একটা লাইনে আমরা N খানা করে সেল লাগিয়েছি এবং এরকম M খানা আমার কাছে রো আছে, তাহলে টোটাল নাম্বার অফ সেলটা M ইন্টু N হয়ে গেল। এটাকে বলবো মিক্সড। তো ফার্স্ট অফ অল এটা সিরিজের সময় দেখো প্রত্যেকটা সেলের স্টার্টিং পয়েন্ট এটা শেষ এটা শুরু, তাহলে যদি আমরা কেভিএল একটা অ্যাপ্লাই করি তাহলে সবগুলোই অ্যাড হয়ে যাবে না, সবকটা একই রকম ভাবে আছে। ই ই ই তাহলে এন খানা যদি ই থাকে তাহলে ইকুইভ্যালেন্ট ইএমএফ হয়ে গেল এন ইন্টু ই, টোটাল ইএমএফ এর জায়গায় আমরা এন লিখছি। টোটাল রেজিস্ট্যান্স বের করতে গেলে একটা তো ক্যাপিটাল আর আছে, তার সঙ্গে এই স্মলার গুলো সিরিজে আছে, তাহলে আর ইকুইভ্যালেন্ট এখান থেকে আসছে এন ইন্টু স্মলার। তাহলে কারেন্ট কত হবে, টোটাল ইএমএফ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স মানে ক্যাপিটাল আর প্লাস এন ইন্টু স্মল। এটা সিরিজ কম্বিনেশন টোটাল কারেন্টের এক্সপ্রেশন। প্যারালালের ক্ষেত্রে কি হবে, প্যারালাল প্রত্যেকটা পয়েন্ট যেহেতু স্টার্টিং আর এন্ডিং পয়েন্টটা সেম আছে, তাহলে ইএমএফটাও আলটিমেটলি এতগুলোর জন্য অ্যাড হয়ে যাবে, মানে একটা ইএমএফ আসবে না, সেম ই, ইকুইভ্যালেন্ট ইএমএফ ই। এখানে একটা কথা বলি, আমরা কিন্তু সব সেলকে আইডেন্টিক্যাল ধরে নিয়েছি, যদি আইডেন্টিক্যাল না হয় তাহলে কি হবে, এখানে E1 E2 E3 করে সব অ্যাড হয়ে যাবে, রেজিস্ট্যান্স গুলোর ক্ষেত্রে R1 R2 R3 R4 করে অ্যাড হয়ে যাবে এবং সেখানে অ্যাকর্ডিংলি টোটাল ইএমএফ টোটাল রেজিস্ট্যান্স আসবে। এখানেও আমরা ধরে নিয়েছি আইডেন্টিক্যাল, এখানে ক্ষেত্রে E1 আর E2 E3 তো অ্যাড করতে পারা যাবে না, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমরা পরের টপিকে আসবো যে প্যারালালের ক্ষেত্রে যদি আইডেন্টিক্যাল না হয় কি হয়। কিন্তু এখানে আমরা ফর দিস টাইমিং আইডেন্টিক্যাল সেল ধরে নিয়েছি, তাহলে ই আসবে টোটাল ইএমএফ এর জায়গায়। আর ইকুইভ্যালেন্ট কি, দেখো এম খানার রেজিস্ট্যান্স, আমি এরকম এম খানা প্যারালাল কাটিয়েছি, তাহলে এম খানার রেজিস্ট্যান্স যদি প্যারালাল থাকে ইকুইভ্যালেন্ট কি হয় আর বাই এম, যে আর ইকুইভ্যালেন্ট হয়ে গেছে আর বাই এম। আর টোটাল কারেন্ট নিয়ে আসবে টোটাল ইএমএফ হচ্ছে তোমার ই, টোটাল রেজিস্ট্যান্স কত ক্যাপিটাল আর প্লাস এখানে আর ইকুইভ্যালেন্ট এসেছে আর বাই এম, তাই এমটা উপরে চলে গেলে তাহলে এম ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর প্লাস কারেন্ট রিলেশন, কারেন্ট এক্সপ্রেশন। আর ফাইনাল মিক্সড একই রকম ভাবে যেহেতু এক একটা লাইনে এন খানা করে রেজিস্ট্যান্স ইএমএফ আছে, তাহলে এনই এখানেও এভাবে গেল এনই, এভাবে গেল এনই, তাই এনই হয়ে গেল ইকুইভ্যালেন্ট ইএমএফ। আর ইকুইভ্যালেন্ট কি হবে, প্রত্যেকটা লাইনে আর এন খানা করে রেজিস্ট্যান্স থাকার জন্য আর আর পর এনআর, কিন্তু এরকম এনআর কতগুলো আছে, এখানেও এটাও এনআর এটাও এনআর এখানেও এনআর এনআর এম খানা এনআর প্যারালালে আছে, সো এনআর বাই এম, এখানে যেমন হয়েছে আর বাই এম, তাহলে এখানে সেরকম ভাবে যদি এন খানা ছিল তাই এনআর বাই এম, তাই কারেন্ট আই ইজ ইকুয়াল টু এখান থেকে এই একটা ব্যাপার আসছে।
এই পেজটা তোমরা লিখে নেওয়ার পর আমরা এখান থেকে দুটো পার্ট আসবো। একটা হচ্ছে এই ক্যাপিটাল আর আর স্মল আর এর উপর বেস করে, যেমন তোমাকে বলা হলো 30খানা তোমাকে রেজিস্ট্যান্স দেওয়া, সেল দেওয়া হয়েছে, তো 30খানা সেলকে তুমি একই লাইনে 30খানা পরপর যোগ করে দিলেও একটা কারেন্ট পাবে সিরিজের মতো করে। তুমি করলে কি যেন একই সঙ্গে 30খানাকে তুমি প্যারালালে যোগ করে দিলে, তাহলে একটা কারেন্টের এক্সপ্রেশনটা পাবে। বা তোমার মনে করলে মিক্সডের মতো করে করবো, যে 15টা একটা লাইনে থাকবে এরকম দুটো লাইন, তুই ভাবো না দুটো আসবে এরকম 15টা লাইন, বা এরকম সেল কতগুলো হতে পারে, তাহলে 30কে যতগুলো ভাগ করতে পারি, 15 × 2, 10 × 3, 5 × 6, এরকম অনেকগুলো কম্বিনেশন। তো এই কম্বিনেশনগুলোর মধ্যে কোন কম্বিনেশনটা ইউজ করলে আমরা ম্যাক্সিমাম কারেন্ট পেতে পারি, নেক্সট আমরা এই টপিক নিয়ে ডিসকাস করব। আর সেলের আরেকটা টপিক যেটা বাকি থাকবে সেটা প্যারালেলের জন্য, যদি আইডেন্টিক্যাল সেল না হয় তাহলে কী হয়, জাস্ট ক্লাসটা একটু মন দিয়ে শোনো।